নমস্কার বন্ধুরা, আমি অমিত। মানুষের জীবনে ঘটে যাওয়া আরো কিছু পারলৌকিক ঘটনা নিয়ে হাজির অলৌকিক। বন্ধুরা, আজ ঘটনা শুরুর আগে তোমাদের একটা ছোট্ট ঘটনা বলি। গত বছর আমাদের এখানে কালী পুজো উপলক্ষে বেশ বড় করে একটা অনুষ্ঠান হয়েছিল। সেখানে মানুষের সুবিধার্থে একটি সব্বাইযানের উদ্বোধন ছিল। রাত দিন মাইকে সেই কথা বলে যাচ্ছে, সব্বাইযানের শুভ উদ্বোধন, শুভ উদ্বোধন। আমি সেখানে আপত্তি জানিয়েছিলাম, কারণ সব জিনিসের উদ্বোধন কিন্তু শুভ হয় না। যেমন এই গাড়িটা, যাদের বাড়ির সামনে এসে দাঁড়ায় একমাত্র তারাই বোঝে এর মর্ম। কারো সিঁদুর নিতে আসে, কারোর মা বাবা সন্তান আপনজনকে নিতে আসে। যখন যায়, কত সংসার, কত পরিবার ভাসিয়ে দিয়ে যায়। কতজনের আশ্রয়, ভরসা, মুখের হাসি, আনন্দ সবকিছু সঙ্গে করে নিয়ে চলে যায়। তাই এর উদ্বোধন কি করে শুভ হতে পারে? ছোট্ট এই ঘটনাটা আমি কেন বললাম জানো? এই কারণেই বললাম যে এই গাড়িটা যেমন যাদের বাড়ির সামনে সে দাঁড়ায়নি তারা এর মর্ম বোঝে না, তেমনি ভৌতিক অলৌকিক যারা এসবের সঙ্গে জীবনে এখনো পরিচিত নন, সত্যি জিনিস না দেখে ভাওতা দেখেছেন, তারাও এর মর্ম বুঝবেন না। তুমি আমি চিৎকার করতে করতে বুকের রক্ত মুখে তুলে মরে গেলেও তারা একই কথা বলবে, সব আজগুবি। তো যাই হোক, আজ তোমাদের জন্য থাকছে আবারও দুটো ঘটনা, যার প্রথমটা শেয়ার করেছে সৌরভ, আসামি শিলচর থেকে। অসংখ্য ধন্যবাদ তোমাকে ভাই ঘটনাটি শেয়ার করার জন্য। পাশাপাশি বলি, তুমি যে অলৌকিকের জন্য ঘটনা কালেকশন করছো এর জন্য তোমাকে ধন্যবাদ। আর বন্ধুরা, তোমাদের বলি, নিত্য নতুন এমন অলৌকিক, দৈবিক ও ভৌতিক ঘটনা শোনার জন্য লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে অলৌকিকের পাশে থেকো। প্রতি শনি মঙ্গলবার করে এমন সত্যি ঘটনা এখানে কিন্তু আসতেই থাকে। তো এবারে শুরু হচ্ছে আজকের প্রথম নিবেদন। মানা না মানা নিজের কাছে, লোকের মাঝে লুকিয়ে আছে অলৌকিক। হাই অমিত দা, আমি সৌরভ। আজ তোমাকে আবার একটা ঘটনা বলছি। তবে ঘটনায় যাওয়ার আগে বলি, রাখাল পুজো কি জানো? কার্তিক মাসের পূর্ণিমায় আমাদের গ্রামের মতো অনেক গ্রামাঞ্চলে এই পুজোটা হয়। মূলত এটা শ্রীকৃষ্ণেরই পুজো। বেশ সুন্দর গান বেঁধে ছেলেরা বাড়ি বাড়ি গিয়ে পুজো তোলে, যার যেমন সামর্থ্য দেয়। কেউ চাল দেয়, আলু দেয়, টাকা পয়সা দেয়, তাইরেই পুজোটা হয়। তো এবারে আসি ঘটনায়। আমি যেখানে কাজ করি সেখানে আমাদেরই সঙ্গে একজন দাদা কাজ করেন, ওনার নাম দীপক। আমি তোমার ঘটনাগুলো ওনাকেও শেয়ার করি। সেই শুনে উনি একদিন আমাকে বললেন, আমার জীবনেও একবার এরকম একটা ঘটনা ঘটেছিল জানিস। কি হয়েছিল বলতো? এইরকমই রাখাল পুজোর সময়। তখন আমাদের ওখানে, মানে আমরাঘাট বিদ্যায়তনপুর গ্রামে বেশ ধুমধাম করে রাখাল পুজোটা হয়। তখন আমার বয়স ওই 14 কি 15 বছর মতো। ওই বয়সী আমরা গ্রামের 7-8টা ছেলে লোকের বাড়ি বাড়ি গিয়ে চাঁদা তুলছি। কেউ চাল ডাল দিচ্ছে, কেউ টাকা পয়সা দিচ্ছে। আমরাও সেগুলো এক জায়গায় সঞ্চয় করছি। 3-2 পরেই পুজো, তাই তার আগেই সব বাড়ি বাড়ি ঘুরতে হবে। সেই জন্য বেশ চাপ। তখন বেশ অনেক রাত অব্দি আমরা লোকের বাড়ি বাড়ি যাচ্ছি। এরকমই একদিন চাঁদা তুলতে গিয়ে আমাদের অনেক দেরি হয়ে যায়। রাত তখন ওই 10টা মতো বাজে। আর গ্রামের দিকে তখন রাত 10টা মানে তো বুঝিসই, অনেক মানুষ খেয়ে ঘুমিয়ে পড়ে। লোকের বাড়ি বাড়ি গিয়ে এরপর বিরক্ত করতে নিজেদেরই কেমন লাগছিল। আজ হবে না, কাল এসো, কজন তো এইভাবে বলেও দিল। আমরা তখন ভাবলাম যে এমনিও আজ অনেক রাত হয়ে গেছে, থাক, আজ কাল সকাল সকাল বেরোবো। এই ভেবে এরপর সব গোছগাছ করে আমরা বাড়ির দিকে রওনা দিলাম।
ঘটনাটা যেখানে ঘটে সেটা মিজোরাম বর্ডারের কাছে। ওখানে দেখবে একটা ব্রিজ বা পুল মতো আছে, বেশ সুন্দর জায়গা। একটা ঝর্ণা মতো বয়ে গেছে ওখান দিয়ে। তারই এক সাইডে আবার ধুধু প্রান্তর, একটা শ্মশান। খোলা শ্মশান যেমন হয় ওই রকম। একটু রাত হলেই জায়গাটা পুরো নিঝুম হয়ে যায়, লোকজন কেউ থাকে না। তো ওই জায়গায় আসতেই হঠাৎ আমরা শুনতে পাই খুব ক্ষীণ একটা শব্দ আসছে কোত্থেকে। প্রথমে আমরা গুরুত্ব দিইনি, ভাবি যে জলের শব্দ, কারণ এই যে বললাম একটা ঝর্ণা মতো বয়ে গেছে ওখান দিয়ে। কিন্তু একটু পরেই বুঝলাম যে ওটা জলের শব্দ নয়, আস্তে আস্তে শব্দটা বাড়ছে। সিডি বা ডিভিডি প্লেয়ারে ক্যাসেট আটকে গেলে যেমন শব্দ হয়, ঠিক ওই রকম শব্দটা। আমরা তখন এদিক ওদিক তাকালাম, কিন্তু দেখি যে কোথাও কেউ নেই, কিচ্ছু নেই। তাহলে শব্দটা আসছে কোত্থেকে? এই নিয়ে আমাদের তো তখন কৌতূহল। এমন সময় একটা জিনিস আমাদের চোখে পড়ল। শ্মশানের জায়গায় জায়গায় ছোট ছোট ঝোপঝাড় জঙ্গল মতো হয়েছিল। দেখি একটা আস্ত ঝোপ যেন আমাদের দিকে এগিয়ে আসছে। এমন কোনো ঘটনা এর আগে আমরা কখনো দেখিনি, কাজেই আমরা তো তখন খুব ভয় পেয়ে গেলাম। ঝোপটা যেন হামাগুড়ি দিচ্ছে, নড়ছে চড়ছে, কেমন যেন দুলছে। শ্মশানের মধ্যে অত রাতে এরকম একটা ব্যাপার, তার মধ্যে আমরা সবাই তখন বাচ্চা বাচ্চা, বড় কেউ নেই। কাজেই এতটা ভয় পেয়ে গিয়েছিলাম যে সঙ্গে সঙ্গে আমরা দৌড় লাগালাম ওখান থেকে। কিন্তু কি বলবো, আমাদের পাগুলো যেন কেমন অসাড় হয়ে আসছিল। যতই জোরে আমরা দৌড়চ্ছি, জিনিসটাও যেন ততই জোরে আমাদের দিকে ছুটে আসছে। আমাদের হাতে চাল ডাল আলুর যে ব্যাগগুলো ছিল, ভয়ের তাড়নায় সেগুলো কখন পড়েও গেল। তবু আমরা ওদিকে ধ্যান না দিয়ে তখন পালানোর চেষ্টা করছি। আর ভাগ্যচক্রে আমিই পড়ে গিয়েছিলাম সবার পেছনে। তারপরেই একটা জিনিস অনুভব করলাম, কে যেন আমার একটা হাত খপ করে চেপে ধরল। সেদিকে তাকাতেই আমার বুকের রক্ত একেবারে শুকিয়ে এলো রে ভাই। নিকষ কালো একটা হাত, ভাল্লুকের মতো লোমে ভরা, আর হিংস্র জন্তুদের মতো নখ ওই আঙুলগুলোয়। আমি তো তখন চেঁচাচ্ছি। আমার বন্ধুরা সবাই তখন আমার থেকে অনেক দূর এগিয়ে গিয়েছে, ওরা হয়তো শুনতেও পায়নি। জিনিসটার পর আমার হাত ধরে টানতে লাগলো। ভয়ে আমি তখন কি করব ভেবে পাচ্ছিলাম না। একবার হরি নাম করছি, একবার রাম নাম করছি, কারণ আমি এটুকু বুঝতে পেরেছিলাম যে জিনিসটা কিন্তু কোনো জন্তু নয়, অন্য কিছু। মিনিট খানেক এরকম রাম নাম জপ করার পর আসতেই দেখলাম হাতটা হালকা হয়ে এলো। আমি তখন কোনো রকমে হাতটা ছাড়িয়ে দিলাম ওখান থেকে দৌড়। কোনো রকমে দৌড়ে এরপরে আমরা বাড়িতে পৌঁছই। কিন্তু ওই দিন রাতেই আমাদের প্রত্যেকেরই জ্বর এলো। সেই যে জ্বর এলো তার কমার নাম নেই। 1 সপ্তাহ পার হয়ে যায়, ওষুধের ওপর ওষুধ খাচ্ছি, কিন্তু জ্বর কিছুতেই নামছে না। মুখে কোনো রুচি নেই, চোখ মুখ কেমন যেন ঘোলাটে হয়ে গেছে। ওই দেখে বাড়ির লোকেরা তো খুব চিন্তায় পড়ল। তারপর ওখানকারই একজনের কাছে আমাদের সবাইকে নিয়ে যাওয়া হয়েছিল। তিনি পীর বা মৌলানা বা ওঝাগণির কিছু নন, তবে হাওয়া বাতাস লাগলে বা ভূত প্রেত ধরলে উনি বুঝতে পারেন, টুকটাক ঝাড়ফুঁকও করেন। তিনি আমাদের ওই অবস্থা থেকে বলেন, ঠিক কি জিনিস ওদের পেছনে পড়েছিল তা বলতে পারবো না, তবে ভয়ঙ্কর কিছু একটা এতে সন্দেহ নেই।
আমি নিশ্চিত যে যদি সে ওদের ধরতে পারত তাহলে আর কাউকে ছাড়তো না। ভয় নেই, আমি সবাইকে ঝাড়িয়ে একটা করে মাদুলি দিয়ে দিচ্ছি, আশা করি এতেই ঠিক হয়ে যাবে। তো এরপরে উনি আমাদের ঝাড়িয়ে দিলেন, তারপর আমাদের সবাইকে একটা করে মাদুলি দিলেন। আমাদের মা বাবারা সেগুলি আমাদের হাতে পরিয়ে দিলেন। তারপর গিয়ে আমাদের সেই জ্বর নামে। কিন্তু এরপর থেকে আর কোনোদিনই আমরা রাত করে বাড়ি ফিরতাম না। ওই রাস্তা ধরে তো একদমই নয়। তো এই ছিল বন্ধুরা আজকের প্রথম ঘটনা। বেশ ভয়ানক কিন্তু ঘটনাটা। মনে করো তোমরা দল বেঁধে কোথাও যাচ্ছ, হঠাৎ অমানুষিক কোন একটা জিনিস তোমাদের পিছনে পড়ল, হাত ধরে তোমায় পেছনে টেনে নিয়ে যাচ্ছে, তুমি সবার থেকে আলাদা হয়ে গেছো। কেমন ভয় লাগবে তখন বলো তো? তাও আবার রাতের বেলা শ্মশানের মধ্যে, আর ওই টুকুটুকু বাচ্চাদের সঙ্গে এমন ঘটনা, দারুণ ভয়ের। তো এবারে চলে যাচ্ছি আজকের দ্বিতীয় ঘটনায়। এটা শেয়ার করেছে বিশ্বজিৎ। তোমাকেও ধন্যবাদ জানাই ঘটনাটি শেয়ার করার জন্য। আর বন্ধুরা, এমন ঘটনা বা এমন অভিজ্ঞতা যদি তোমাদেরও থেকে থাকে তাহলে এখানে তোমরা শেয়ার করতে পারো। ডেসক্রিপশনে দেওয়া এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। যদি লিখতে পারো তো লিখে, নাহলে ভয়েস মেসেজ করে বলতে পারো। তো এবারে শুরু হচ্ছে আজকের দ্বিতীয় নিবেদন। হ্যালো অমিত, আমি বিশ্বজিৎ বনগা থেকে বলছি। আজ আমি তোমাকে আবার একটা ঘটনা বলছি। ইলিয়াসপুরের ঘটনা এটা। ওখানে আমার দুজন বন্ধু থাকে, জিৎ আর পার্থ। জিতের বোনের সঙ্গে অনেকদিন ধরেই পার্থর ভালোবাসা ছিল। তারপর ওরা বিয়ে করে। পার্থ আর সোনাই এরপর হলো বড় বউ, আর জিৎ আর পার্থ শালা জামাইবাবুর সম্পর্ক। কিন্তু গত 2022-এ ওদের সঙ্গে একটা ঘটনা হয়। যেহেতু করোনায় 2 বছর ঠিক পুজো পার্বণ হয়নি, কোনো আনন্দ ফুর্তি ঘোরাফেরা মানুষ করতে পারেনি, তাই সেই বছর ছিল একটা মোক্ষম সময়। সেই বছর ওরা ঠিক করলো যে এবছর ওরা হোল নাইট ঠাকুর দেখবে। পার্থর মা তখন ওদের বারণ করে, কেন বেরোচ্ছিস বলতো, আর গেলেও তাড়াতাড়ি ফিরিস, এখনো কিন্তু বিপদ কাটেনি, একটু সাবধানে থাক। তো ভালো কথা। এরপর ওরা তিনজনে বেরিয়েছে, নানান জায়গায় ঘুরেছে, খোলা রাস্তায় যেখানে সেখানে খেয়েছে। সেই করতে গিয়ে কখন যে ওদের সঙ্গে একটা ঘটনা ঘটে যায় ওরা কেউই টের পায়নি। সোনাইয়ের চুল খোলা ছিল, ওই রকমই হেয়ারস্টাইল আর কি। তো ও যখন ওই অবস্থায় রাস্তায় দাঁড়িয়ে কিছু একটা খাচ্ছিল অত রাতে, তখনই একটা জিন ওকে ধরে। প্রথমে না ও বুঝতে পেরেছে, না ওর সঙ্গে যারা ছিল তারা বুঝতে পেরেছে। রাত যখন ওই 1-1:30 মতো বাজে, তখন হঠাৎই ও বলল, এই শোন না, বলছি আমার শরীরটা না ভালো লাগছে না রে, কেমন যেন লাগছে। আজ বরং থাক বুঝলি, চল আজ বরং বাড়ি ফিরে যাই। পার্থ আর জিৎ ওর এই কথা শুনে একটু অবাকই হলো, কারণ হোল নাইট ঠাকুর দেখার প্ল্যান ওরই, আবার ওই এসব কথা বলছে। যদিও মানুষের শরীর দিনক্ষণ দেখে কি আর খারাপ হয়। তার কথা না বাড়িয়ে এরপর ওরা ফিরতে লাগে। পার্থ তখন জিৎকে বলল, এত রাতে তুই আর কি বাড়ি যাবি, আজ রাতটা না হয় আমাদের বাড়িতে থেকে যা, চল। গিয়ে জিৎ ভালোই করেছিল। এর পরের ঘটনাগুলো যেমন ও চাক্ষুষ দেখতে পেরেছিল, তেমনি সাহায্যও করতে পেরেছিল। কিন্তু ওরা বাড়িতে আসার আগে থেকেই রাস্তার মধ্যে সোনাই অদ্ভুত আচরণ করতে থাকে। কখনো ও জোরে জোরে হাঁটছে, তো কখনো রাস্তার মাঝখানে দাঁড়িয়ে পড়ছে। বলছে, তোরা যা, আমি যাব না, আমি যাব না। ওরাও তো অবাক হয়ে যাচ্ছে ওর এই কাণ্ড দেখে। কি ব্যাপার বলতো তোর, হ্যাঁ? এই তো বললি তোর শরীর ভালো লাগছে না, বললি বাড়িতে যাব,
আবার বলছিস তোরা যা, আমি যাব না, মানেটা কি? তারই মধ্যে ওরা খেয়াল করে সোনাইয়ের গাটা বেশ গরম, চোখ দুটো লাল, আর মাঝে মাঝে মুখ দিয়ে করে শব্দ করছে। তবে ওরা তখনও কিন্তু তেমন কিছু আন্দাজ করতে পারেনি, ভেবেছিল যে সোনায় জ্বর টর কিছু এসেছে। তো এরপরে ওরা বাড়িতে এলো। আসার পর সোনাই এমন ভাব করতে লাগলো যেন ও কোনো নতুন জায়গায় এসেছে, চোখ ঘুরিয়ে ঘুরিয়ে এদিক ওদিক দেখছে। পার্থ তখন বলল, কি হয়েছে সোনাই, কোনো অসুবিধা হচ্ছে? সোনাই কিন্তু কোনো কথা বলল না, শুধু চোখ পাকিয়ে পাকিয়ে দেখছে। ওর শাশুড়িও ততক্ষণে উঠে এসেছেন ওদের ঘরে। তিনিও জিজ্ঞেস করলেন, কি হয়েছে রে? বললি যে রাতে ফিরবি না, আবার চলে এলি? পার্থ বলল, আরে মার বলো না, রাস্তার মধ্যে শরীরটা খারাপ করে, বলল বাড়ি যাবে, নিয়ে এলাম, এখন দেখি কিছুই বলছে না। ওর শাশুড়িও তখন ওকে জিজ্ঞেস করলো, কি হয়েছে গো, কোনো সমস্যা, হাসপাতালে যাবে? তখন ও হঠাৎ করে একটা কথা বলে বসলো, আমি মাংস খাবো, আমাকে আমাকে মাংস এনে দাও, মাংস এনে দাও আমাকে। এই শুনে তো সবাই তাজ্জব, কি বলছে এসব? এত রাতে মাংস পাওয়া যাবে কোথায়? আর তাছাড়া ওর না শরীর খারাপ। ওকে তখন সবাই বোঝানোর চেষ্টা করলো, এখন রাত 2:30, এত রাতে কোথায় মাংস পাবো? কাল এনে দেব, এখন অন্য কিছু একটু খেয়ে না একটা জ্বরের ওষুধ খেয়ে নাও। কিন্তু সোনাই তো কিছুতেই শুনছে না, বলে, না, আমার এখনই মাংস লাগবে। দেখছিস না, দেখছিস না, গোবর খিদে পেয়েছে, খাটের তলায় বসে আছে, ওই দেখ দেখ দেখ, ওই দেখ বসে আছে। ওরা তো সবাই ভয় পেয়ে গেল সোনাইয়ের কথা শুনে। এসব কি বলছে সোনাই? আর গপুটা কে? ওর দাদা জিৎ একবার খাটের পর্দা তুলে নিচে উকি মেরে তাকালো, কিন্তু কিচ্ছু নেই। তখন পার্থর মা পার্থকে ডেকে সাইডে নিয়ে গেলেন, বললেন, ব্যাপারটা স্বাভাবিক না, ও শরীর খারাপটার কিছু হয়নি, ওকে ভূতে ধরেছে, তাই ডাক্তার নয়, পারলে একটা ওঝা ডেকে আন। কত করে বারণ করলাম, বলেছিলাম তাড়াতাড়ি ফিরে আসিস, বোঝ এবার। এরপর উনি ওদের একজনের ঠিকানা দিলেন। পার্থকে জিৎ তখন বলল, আমি যাচ্ছি, তোর যেতে হবে না, তুই থাক ওর কাছে, উনি ওকে একা একা সামলাতে পারবেন না, থাকতি এখানেই, আসলাম। এরপর রাত ওই 3টে নাগাদ বাইক নিয়ে জিৎ বেরিয়ে গেল সেই ওঝাকে আনতে। কিন্তু অত রাতে ওঝা তো কিছুতেই আসবেন না, না না এখন যেতে পারবো না, কাল দিনের বেলায় দেখা যাবে, যাও এখন। শেষে অনেক করে বোঝানোর পর উনি রাজি হলেন। তারপর বেরোনোর আগে একটা ব্যাগ নিলেন, আর মন্ত্রপন্ত্র পড়ে নিজের গায়ে ফুটু দিয়ে কিসব কিসব যেন করলেন। তারপর ওর বাইকে করে এলেন উনি। তখন ভোর হয়ে গেছে, পাড়ার লোকেরাও উঠে এসে ভিড় করেছে বাড়িতে। ওঝা বললেন, দেখি একটু সরুন, যেতে দিন, সাইড দিন একটু। কিন্তু ওঝাকে দেখেই সোনাই পেছন ঘুরে বসলো, কেমন যেন পাগলের মতো আচরণ করতে লাগলো। ওঝা তখন ওকে বলল, কে তুই, কেন এসেছিস ওর মধ্যে, হ্যাঁ? এরকম 2-3 বার জিজ্ঞেস করার পর সোনাই জবাব দিল, রাস্তার মধ্যে চুল খুলে আমাকে দেখিয়ে দেখিয়ে মাংস খাচ্ছিল, ধরবো না তো কি ছেড়ে দেব? আমি রুকসানা, গফফার আমার মরদের নাম, জলে ডুবে মরেছি আমরা, আমাদের আমাদের খুব খিদে লেগেছে, খেতে দে আমাদের, গোশ এনে দে। ওঝা বলে, গোশ না আরো কিছু দেব, ধরুন তোকে চেপে। পার্থ, জিৎ এবং আরো 2-1 এরপর ওকে চেপে ধরল। ওঝা তখন একটা তাগা বের করে ওর হাতে পরিয়ে মন্ত্র পড়ে ফুঁ দিতে লাগলো।
না হলেও 10 থেকে 15 মিনিট চলল এইরকম। সোনাই তো গজরাচ্ছে, ঝাঁকুনি দিচ্ছে। তারপর একসময় আস্তে আস্তে ও শরীর ছেড়ে দিল, অজ্ঞান হয়ে পড়ল। ওঝা বললেন, শুয়ে দিন, যতক্ষণ ঘুমোয় ঘুমাক। আমি একটু জল পড়ে দিয়ে যাচ্ছি, উঠলে এটা খাইয়ে দেবেন। ওকে মুসলিম ভূতে মানে জিনে ধরেছিল, খুব একটা শক্তিশালী নয়, তাই এত সহজে ছাড়ানো গেল। নিন। এরপর ওঝা চলে গেলেন। বেলা হলে সোনাইয়ের জ্ঞান ফিরল। তখন ও আবারও স্বাভাবিক, তবে নাকি তখন ওর মাথা ভার, গায়ে বিষ ব্যথা। এরপর ওঝার দেওয়া সেই জল পড়া ওকে খাওয়ানো হলো। তারপর গিয়ে ও আস্তে আস্তে ঠিক হয়। তো এই ছিল বন্ধুরা আজকের দ্বিতীয় ঘটনা। এটাও কিন্তু বেশ সাংঘাতিক একটা ঘটনা। পুজোয় ঘুরতে গিয়ে এরকম একটা কাণ্ড হলো, ভাবা যায়? তো আজকের ঘটনাগুলি তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে ফেসবুক, ইনস্টাগ্রাম বা পরিচিত মানুষদের সঙ্গে প্লিজ শেয়ার করে নিও। এবারে গত এপিসোডে গীতাদি লিখেছে, সোনা ভাই তোমার ঘটনা শুনছি, তোমার ঘটনা না শুনলে তো ঘুমই আসবে না। মৌসুমী মুখার্জি লিখেছে, দারুণ ঘটনা শুনতে বসলাম ভাই, নতুন নতুন নানান রকমের ঘটনা শুনিয়ে যাও। পিঙ্কি ঘোড়ই লিখেছে, দুটো ঘটনাই খুব সুন্দর, খুব ভালো লাগলো শুনে। অভি স্টুডিও থেকে লিখেছে, অমিতদা চলে এসেছি ভয় পেতে। সুদেশা সিংহারায় লিখেছে, ভৌতিক আর দৈবিক মিলিয়ে দুর্দান্ত দুটো ঘটনা শুনলাম। অমিতা জেঠিমা লিখেছেন, অলৌকিকের সাথে সব সময় আছি। সৌরভ রায় লিখেছে, প্রথম ঘটনাটা দাদা অসাধারণ ছিল, তার সাথে আমার ঘটনাটা শোনানোর জন্য অসংখ্য ধন্যবাদ। এছাড়াও আরো কমেন্ট করেছ অক্ষয় অধিকারী, কেবা ফ্যামিলি, অভিজিৎ ভৌমিক, রোহিণী মালিক, অজন্তা হরে, মনীষা কাকিমা, মায়াদি, রিয়া থান্ডার, বিনয় মাইতি, মিতালি ভট্টাচার্যা, সিম্পল কুকিং, মিঠু পাত্র, অর্কপ্রভ নস্কর সহ অসংখ্য অসংখ্য প্রিয় বন্ধুরা, তোমাদের প্রত্যেককেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকের এপিসোড এখানে শেষ করছি বন্ধুরা। আবার দেখা হবে মঙ্গলবার আরও একটা জমজমাট অলৌকিক এপিসোড নিয়ে। সবাই খুব ভালো থেকো এবং ভালোবাসা নিও। ধন্যবাদ।